এ যেন ভুতুড়ে এক শহর। এখানে ঘর বাড়ি আছে, বিশাল কারখানা আছে, আছে প্রার্থনালয়, আছে জাদুঘর কিংবা পোস্ট অফিসও। কিন্তু যারা এসব তৈরি করেছেন শুধু তারাই নেই, মানে সেই অর্থে কোনো মানুষ নেই এখানে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তিমির হাড়গোড়। দেখে মনে হচ্ছে গাছের গুড়ি পড়ে রয়েছে, আসলে এগুলো তিমির হাড়। গ্রিট ভিকেন সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় তিমি শিকার কেন্দ্র এটি। 1904 সালে এটি প্রতিষ্ঠা করেছিল নরওয়েজিয়ানরা। 1906 থেকে 1965 সালের মধ্যে এটি তিমি থেকে তেল উৎপাদনের একটি বড় কেন্দ্র ছিল, কিন্তু বিগত 60 বছর ধরে এটি পরিত্যক্ত। কত বছর ধরে এই শিকল এভাবেই রয়েছে, এই শিকল আর তোলা হয়নি, এই জাহাজের আর ছুটে চলা হয়নি এই আটলান্টিকের বুকে। এগুলো হচ্ছে শিকারী জাহাজ, এই জাহাজগুলো নিয়ে গিয়েই তিমি শিকার করতো সেই সময়ে। সেই জাহাজই আজ নিজেই কালের বিবর্তে শিকারে পরিণত হয়েছে। তাকে এখানে এই পরিবেশ প্রকৃতি সব কিছু ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে। এই তিমি শিকার কেন্দ্রটি এখন সিল পেঙ্গুইনদের দখলে। কি এমন ঘটেছিল যার কারণে সবকিছু ফেলে রেখে গিয়েছিল তিমি শিকারীরা? অ্যান্টার্কটিকা অভিযানের আজ 8ম দিন। ওশান হারবার দেখার পর আমরা এগিয়ে চলেছি সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জেরই খুব গুরুত্বপূর্ণ তিমি শিকার কেন্দ্র গ্রিট ভিকেনের দিকে। জাহাজ থেকেই আটলান্টিকের জলে ভাসমান বড় বড় আইসবার্গ দেখতে পাচ্ছি। আমরা যে ক্রমে অ্যান্টার্কটিকার কাছে চলে আসছি, এই আইসবার্গগুলো তারই আলামত। জীবনে প্রথম এরকম আইসবার্গ দেখছি একেবারে চোখের সম্মুখে। কি সুবিশাল পাহাড়ের মতো আইসবার্গ ভাসছে এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, একেবারে অদ্ভুত। সাউথ জর্জিয়া এসেছি 2 দিন হলো, দূর থেকে দেখছিলাম কিছু আইসবার্গ, কিন্তু কাছাকাছি আসার সুযোগ হয়নি। এখন একেবারেই কাছাকাছি বিশাল এই আইসবার্গটি এই জাহাজে দাঁড়িয়ে দেখতে দারুণ লাগছে। বলে রাখি, গ্রেট ভিকেনের পথে চলতে চলতে আমরা দুনিয়ার সবচেয়ে বড় কিং পেঙ্গুইনের কলোনি সেন্ট অ্যান্ড্রুজ বে দেখে যাব এক ঝলকে। ধীরে ধীরে আমাদের জাহাজটি আইসবার্গটির সন্নিকটে চলে আসলো। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকলাম প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টিকে। সাগরের জলে ভাসমান পাহাড় সমান এক বরফখণ্ড। দেখুন, এই আইসবার্গের উপর রোদ পড়ে যেন ঝিলিক দিচ্ছে। সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জের নাম না জানা দ্বীপগুলোর পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। এখানকার জলের রঙই অন্যরকম। এই জলেও অনেক তিমি আছে। আমরা দূর থেকে আরেকটি আইসবার্গ দেখতে পেলাম। এটির আকার বেশ শৈল্পিক। পাশে একটি ডুবন্ত হিমশৈল দেখতে পেলাম। জলের উপরে সামান্য অংশ ভেসে থাকলেও নিচের অংশটি পর্বত সমানও হতে পারে। বলে রাখি, ডুবন্ত হিমশৈলে ধাক্কা খেয়ে কিন্তু এই আটলান্টিকে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ। এখনকার আধুনিক জাহাজ ডুবন্ত আইসবার্গ আগে থেকেই শনাক্ত করে পথ চলতে পারে। এই আইসবার্গটিও অনেক বড়, কিছুটা স্থাপনা আকৃতির। এটি দেখতে বেশ চমৎকার। এবার আমরা দূর থেকে দেখতে পাচ্ছি অ্যান্ড্রুজ বে, যেখানে বসবাস করে প্রায় 1.5 লাখ জোড়া কিং পেঙ্গুইন। জাহাজ থেকে অ্যানাউন্স করা হলো যে এই এলাকার জলে অনেক তিমির বিচরণ রয়েছে, তাই তো অনেকেই জাহাজের সামনে চলে এসেছেন তিমির ছবি তুলতে। কিছু ডলফিনের লম্ফঝম্প দেখা গেলেও আরাধ্যের তিমি দেখা দিল না।
আমরা চলে এসেছি সেন্ট অ্যান্ড্রুজ বের কাছে। চারপাশে কি এক মোহনীয় দৃশ্য। এখানেই রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় কিং পেঙ্গুইনের কলোনি। এই মুহূর্তে আবহাওয়াটাও সুবিধাজনক নয়, তাই অ্যান্ড্রুজ বেতে কোনো ল্যান্ডিং হবে না। আমরা এখানে 3 ঘন্টার একটি জোডিয়াক ক্রুজ করব। আমরা জোডিয়াকে উঠে বসতেই চলতে শুরু করলো সেন্ট অ্যান্ড্রুজ বের দিকে। কিছুটা দূর থেকে বিচের ধারে দণ্ডায়মান অসংখ্য কিং পেঙ্গুইন দেখতে পেলাম। সত্যি মনোরম এক দৃশ্য। চোখের সামনেই দাঁড়িয়ে আছে লাখো পেঙ্গুইন। আগেও বলেছি, এখানে প্রায় 1.5 লাখ জোড়া কিং পেঙ্গুইন রয়েছে। আর এর আগে দেখা সলসবেরি প্লেনে রয়েছে প্রায় 80,000 জোড়া কিং পেঙ্গুইন। সংখ্যার হিসেবেই বোঝা যায় এটি সর্ববৃহৎ কিং পেঙ্গুইনের কলোনি। অ্যান্ড্রুজ বেতে এসে কেমন লাগছে তোমার? অসাধারণ লাগছে। এখানে সম্ভবত পৃথিবীর সব থেকে বড় কিং পেঙ্গুইনের কলোনি এখানেই। আর চারপাশের প্যানোরামিক ভিউ এবং পেঙ্গুইনরা বিচে যেভাবে দাঁড়িয়ে মানে কিউরিসিটি নিয়ে আমাদেরকে দেখছে, এটা অন্যরকম লাগছে। এটা আমার মনে হয় রাতের বেলা এসে এভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। যে মনে হয় যেন ওই যে নান থাকে না, ওই নানের মতন সব এক একটা দেখতে একদম হাঁ করে তাকিয়ে আমাদের দেখছে, যে ওদেরকে আমরা তাকিয়ে দেখছি। মানে একটা অসাধারণ দৃশ্য। সব স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কোনো অ্যাক্টিভিটিস নেই, সব তাকিয়ে তাকিয়ে আমাদেরকে দেখছে দিছে। আসলে পৃথিবীর এই বৈচিত্র্য আসলে ভাষায় বর্ণনা করার মতো না। একটা অসাধারণ অভিজ্ঞতা। একজন শুধু এখানে আসলেই বুঝতে পারবে যে এই অনুভূতি আসলে কেমন। Hey everyone, I'm Christian from Germany. আমি ক্রিস্টিয়ানো, বেলজিয়াম থেকে এসেছি। অ্যান্টার্কটিকার কাছের এই সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জে এসে আমি অভিভূত। এটি বিশ্বের সবচেয়ে বড় কিং পেঙ্গুইনের কলোনি। সত্যি অসাধারণ। জাস্ট এদিকে দেখুন, এটি চমৎকার। আজ সমুদ্র স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উত্তাল। এ সময় বিচের ধারে জোডিয়াক থেকে যাত্রীদের নামানো বেশ কঠিন হয়ে যেত। এজন্যই ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখান থেকে এক দৃষ্টিতে লাখো পেঙ্গুইন দেখা যায়। সত্যি সত্যি এটি পেঙ্গুইনদেরই রাজ্য। আমরা জোডিয়াকে ভেসে ভেসে সেন্ট অ্যান্ড্রুজ বের সৌন্দর্য উপভোগ করলাম। এখানেও সিউইড তথা সামুদ্রিক শৈবাল দেখলাম। এই শৈবালগুলো দেখতে সাপের মতোই লাগে, অদ্ভুত। এখানে একটি পাথরের উপরে অনেকগুলো কিং পেঙ্গুইন দেখলাম। এদের কর্মকাণ্ড বরাবরের মতোই বেশ উপভোগ্য ছিল। সেন্ট অ্যান্ড্রুজ বে দেখে আমরা যখন জাহাজে ফিরছি তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে চারিদিকে। এভাবেই কেটে গেল আমাদের অ্যান্টার্কটিকা অভিযানের 8ম দিন। অভিযানের 9ম দিনের সকালটা বেশ রৌদ্রোজ্জ্বল। সারা রাতের ভ্রমণে জাহাজটি পৌঁছে গেছে গ্রেট ভিকেনে। জাহাজ থেকেই আমরা দেখতে পেলাম এখানকার পরিত্যক্ত তিমি শিকার কেন্দ্রটি। ঐতিহাসিকভাবে সাউথ জর্জিয়ার এই স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটনের সমাধি। জোডিয়াকে ওঠার পর এক্সপেডিশন গাইড আমাদের নিয়ে চলতে শুরু করলেন গ্রেট ভিকেন তিমি শিকার কেন্দ্রের দিকে। দূর থেকেই বিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে পাচ্ছি, ঠিক যেন সাউথ আটলান্টিকের বুকে এক ভুতুড়ে শহর। চলে এসেছি গ্রেট ভিকেনে। Good morning and welcome to Great Britain.
গ্রেট ভিকেনে আপনাদের স্বাগতম। এখানে শুরুতে একটি জাদুঘর দেখতে পাবেন। জাদুঘরের পেছনেই রয়েছে একটি পোস্ট অফিস, সেখানে দুটি সুভিনিয়ার শপও রয়েছে। গ্রুপ আকারে এই জায়গাটি ঘুরে দেখানো হবে, কিন্তু অনুগ্রহপূর্বক কেউ কোনো পরিত্যক্ত ভবনে প্রবেশ করবেন না। এখানকার সবকিছুই দেখিয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে শ্যাকলটনের সমাধির কাছে। Please do not enter any abandoned building. হ্যালো, গ্রেট ভিকেনে আমরা পা রাখলাম, আর এসে দেখুন এই যে ফার সিলস, এরা খেলা করছে একেবারে সমুদ্রের ধারে। 1904 সালে এই তিমি শিকার কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল নরওয়েজিয়ানরা। 1906 থেকে 1965 সালের মধ্যে এটি তিমি থেকে তেল উৎপাদনের একটি বড় কেন্দ্র ছিল। শুরুতে আর্জেন্টিনার নিয়ন্ত্রণে এখানে নরওয়েজিয়ানরা তিমি শিকার করলেও 1909 সালে ব্রিটিশরা এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এর পরিত্যক্ত কারখানাগুলো একটি ভুতুড়ে শহরের রূপ নিয়েছে। গ্রেট ভিকেনের আশপাশের এলাকা ও সমুদ্র সৈকত প্রচুর বন্যপ্রাণীর আবাসস্থল। একে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গ্যালাপাগোস বলা হয়ে থাকে। এই অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্নই দেখতে পারতাম না যদি না টার্কিশ এয়ারলাইন্স আমাদের সার্বিক সহায়তা করত। আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকা ভ্রমণে আপনারা ভরসা করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সের উপর। এছাড়া এই ভ্রমণে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে দেশের বিশ্বস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডট ইন্টারনেট। কর্পোরেট হাউসে কিংবা বাসাবাড়িতে দৈনন্দিন ব্যবহারে ডট ইন্টারনেটই হতে পারে বেস্ট অপশন। এখানে ফারসিল ও এলিফ্যান্ট সিলের পাশাপাশি কিং, ম্যাকারনি, জেন্টু ও চিনিস্টার প্রজাতির পেঙ্গুইন দেখা যায়। গ্রীষ্মকাল তথা নভেম্বর থেকে মার্চের মধ্যে সমুদ্র বরফমুক্ত থাকায় ক্রুজ জাহাজের মাধ্যমে পর্যটকরা এখানে পরিদর্শনে আসেন। এই সময়ে এখানকার বন্যপ্রাণী সবচেয়ে বেশি সক্রিয় থাকে। জানিয়ে রাখি, এই গ্রেট ভিকেনকে সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জের রাজধানী বিবেচনা করা হয়। কি বিশাল কর্মযজ্ঞ ছিল এখানে তাদের। দেখুন, জাহাজগুলো পড়ে রয়েছে, বন্দরের অবকাঠামো, এবং এখানে যে তারা তেল উৎপাদন করতো সিল এবং তিমি থেকে, সেগুলোর যে বিশাল আয়োজন। দেখুন কত বড় কারখানা, কত যন্ত্রাংশ, সব কিছু জং ধরে গেছে, পড়ে রয়েছে। বিশাল কর্মযজ্ঞ একেবারে স্থবির হয়ে রয়েছে। এখানে এখন আর কেউ বসবাস করে না, বিশেষ করে এই জায়গাটিতে। যদিও এখানে একটি মিউজিয়াম রয়েছে, এই বিল্ডিংটা হচ্ছে মিউজিয়াম, আর এরপরে একটি পোস্ট অফিস রয়েছে। এখানে সামার টাইমে আমরা যে সময় এসেছি ঠিক এই সময়ে 30 জন মানুষ সর্বসাকুল্যে বসবাস করে গবেষণা কাজে। তারা এখানে এই জায়গা নিয়ে, এই যে এখানকার যে প্রাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে, এবং এই সাব আন্টার্কটিক বিভিন্ন আইল্যান্ড এবং এখানকার পরিবেশগত বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে রিসার্চ করছেন 30 জনের মতো। কিন্তু যখন একেবারে শীতের সময়, উইন্টার সময়, তখন তো এগুলো বরফে একেবারে ঢাকা থাকে। সেই সময় মাত্র 10 জন মানুষ বসবাস করে তারা এখান থেকে একটু দূরে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের যে জাহাজের পাশে কয়েকটি ঘর রয়েছে, একটা বসতি। ও ঘাসের উপর হাঁটতে নিষেধ করা হচ্ছে, বলছে যে তোমরা রাস্তায় যাও, ঘাসে হাঁটা যাবে না। তো যাই হোক, ওইখানে বসবাস করে শীতের সময় মাত্র 10 জন। এই জায়গাটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে। এইটি এখন ঘুরে ঘুরে দেখাবো। মিউজিয়াম তো দেখবো, আপনাদেরকে পোস্ট অফিসও দেখাবো, আর তাদের যে এখানে বিশাল কর্মযজ্ঞ ছিল, যে মেশিনারিজ ছিল, সেগুলো দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি একটু কল্পনা করুন। দেখে মনে হচ্ছে গাছের গুড়ি পড়ে রয়েছে। আসলে এটা তৈরি করা হয়েছিল, স্টেশনটি তৈরি করা হয়েছিল তিমি শিকারের জন্য। এগুলো কোনো গাছের গুড়ি নয়, এগুলো তিমির হাড়। দেখুন কত বিশাল বিশাল হাড়। এ থেকে আপনারা অনুমান করতে পারেন যে তিমির হাড় বা কাঁটা যদি এত মোটা, এত বড় হয়ে থাকে, সেই তিমি তাহলে কত বড় হতে পারে।
অসাধারণ লাগছে আসলে। ফকল্যান্ড ছেড়ে আসার পর থেকে 4-5 দিন ধরে, এই গত 3-4 দিন ভাসতে ভাসতে আজকে প্রথম কোনো একটা দ্বীপে মানুষের দেখা পাইলাম। এই ব্যাপারটা আসলে খুব এক্সাইটিং লাগতেছে যে সাউথ জর্জিয়া আসলে বিশাল একটা এরিয়া নিয়ে, মানে অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে এই সাউথ জর্জিয়া। তার মধ্যে এই জায়গাটা যেটাকে বলা হচ্ছে গ্রিট ভিকেন, এই জায়গাটায় একমাত্র জনবসতি আছে, যদিও এটা পার্মানেন্ট জনবসতি না। শুধুমাত্র অক্টোবর থেকে মার্চ এই সময়টাতে এখানে মিউজিয়াম রক্ষণাবেক্ষণের জন্য কিছু মানুষ অস্থায়ীভাবে থাকে, কারণ এখানে দর্শনার্থী আসে। তো সব মিলিয়ে এখানকার ইতিহাস খুবই ইন্টারেস্টিং। এখানে আসলে এক সময় বিশাল কর্মযোগ্য ছিল, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখে বোঝা যাচ্ছে যে এখানে তিমি শিকার করে সেটা থেকে তেল উৎপাদনের যে শিল্প, সেটার জন্য পুরো আটলান্টিক রিজিয়নে এই জায়গাটা সব থেকে বিখ্যাত। এই যে দেখুন, তিমির এটা চোয়ালের অংশ মনে হচ্ছে, অনেক বড় একটি হাড় এখানে ফেলে রাখা হয়েছে। শুধু এই জায়গা নয়, এর আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হাড়গুলো। এই যে দেখুন, এটিও কিন্তু মাছের শিরদাঁড়ার অংশ। তিমি থেকে তেল প্রসেস করার জন্য কত কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে দেখুন। ওইদিকে তো অনেক কিছুই রয়েছে, বিশাল আয়োজন। এদিকে এটা দিয়ে মনে হয় তিমি কাটা হতো, দেখুন করাত, সেই সময়ের একটু অদ্ভুতই লাগছে। সেই সময়ে তারা এখানে কামানও স্থাপন করেছিল বহিঃশত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের সম্পদ রক্ষা করার জন্য। দেখুন সেই কামানটি কিন্তু এখনো রয়ে গেছে, এখানে লেখাগুলো বেশ স্পষ্ট। দেখুন কি বিশাল কারখানা, এটা কিভাবে যে তারা তেল উৎপাদন করেছে তিমি থেকে, সিল থেকে, সেগুলোর জন্য কি বড় বড় মেশিনারিজ এখানে। তেল উৎপাদনের জন্য তাদের এত বড় কর্মযজ্ঞ আসলেই একটা বিরল ব্যাপার। মিউজিয়ামটা এবার একটু ঘুরে দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখুন, সুন্দর করে লেখা রয়েছে মিউজিয়াম। থ্যাংক ইউ। এখন মিউজিয়ামে ওয়েলকাম করা হলো আমাদেরকে। ভিতরে একটি বিশাল অ্যালবাট্রস পাখি, আর ডানা দেখুন কত বড়, কি বড় অ্যালবাট্রস পাখি। আর এখানে দেখতে পাচ্ছি জাহাজে সেই সময় ব্যবহৃত এই যে এই রোপগুলো ব্যবহার করা হতো, আর কাঠের তৈরি যেসব অনেক আগের, সেগুলো এখানে রাখা হয়েছে, জাহাজের সরঞ্জাম। এখানেও তিমির হাড়গুলো সাজিয়ে রাখা হয়েছে। দেখুন তার শির দ্বারা একটার পর একটা হাড় দিয়ে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানেও বিশাল কায় অ্যালবাট্রস রাখা হয়েছে এবং এখানকার ছোট পাখিগুলোও রয়েছে। মানে এই অঞ্চলে যে পাখিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। বন্ধুরা দেখুন, এগুলো তিমির দাঁত এখানে রাখা হয়েছে বিভিন্ন সাইজের। হঠাৎ করে মিউজিয়াম থেকে ডেকে আনা হলো যে একটু বাইরে আসো সবাই। জানি না এখানে কোনো ব্রিফিং হবে কিনা, তবে এই মিউজিয়ামের ভিতরে গিয়ে যা দেখলাম এটা অসাধারণ। আসলে এখানে এসে এই মিউজিয়ামে ঢুকলে সহজেই আন্দাজ করা যায় এখানকার জীববৈচিত্র্য সম্পর্কে। অনেক কিছু এখানে রয়েছে। ইভেন প্রথম যে আমেরিকান গবেষক এখানে এসেছিলেন, নর্থ আমেরিকান, তার জ্যাকেটটিও এখানে রাখা হয়েছে। My name's Livy and I work for the South Georgia Heritage Trust. আমার নাম লিবির, আমি সাউথ জর্জিয়া হেরিটেজ ট্রাস্টের একজন কর্মী।
এখানে আমি শুধু জাদুঘরের তত্ত্বাবধানই করি না, পাশাপাশি এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যও পর্যবেক্ষণ করে থাকি। কখনো কখনো ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সাথেও গবেষণা কাজ করি। তাদের স্টেশনটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। তবে আমি থাকি এখানকার একটি বাড়িতে, এটিকে বলতে পারেন অ্যানিমেল লাইফ। প্রতিদিন আমার সকাল শুরু হয় সিলদের সাথে। আমরা এখানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, মানে গ্রীষ্মের 6 মাস কাজ করি। তবে অ্যান্টার্কটিক সার্ভের গবেষকরা এখানে টানা 14 থেকে 15 মাস সময়ও কাটিয়ে দেন। শীতকালে এখানে মাত্র 10 জন গবেষক থাকেন। লিবিড আজ এখানে আমাদের গাইড করবেন, ঘুরে ঘুরে সব দেখাবেন। তার আগে এই তিমি শিকার কেন্দ্র ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ব্রিফ করছেন। জানিয়ে রাখি, এখন তিনি যে জাদুঘরের সামনে ব্রিফ করছেন, এটি একসময় এই তিমি শিকার কেন্দ্রের ম্যানেজারের বাড়ি ছিল। ব্রিফ শেষ করে অভিযাত্রীদের ঘুরে দেখানো শুরু করলেন লিবিড। এখানকার কোন স্থাপনা কী কাজে ব্যবহৃত হতো তা দেখাতে থাকলেন তিনি। এখানকার প্রথম আবাসিক ম্যাজিস্ট্রেট জন ইনেস উইলসনের তত্ত্বাবধানে 1909 সালের 3রা ডিসেম্বর এই ডাকঘরটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং 23শে ডিসেম্বর প্রথম চিঠি পাঠানো হয় এখান থেকে। এটি বিশ্বের অন্যতম দক্ষিণতম ডাকঘর হিসেবেও পরিচিত। বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, স্ট্যাম্প রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন সুভেনির এখানে রয়েছে। আর এখানে স্ট্যাম্প রয়েছে, ইচ্ছে করলে কার্ড কিনে কার্ডে স্ট্যাম্প মেনে নিতে পারবেন। দেখুন এখানে তারা কার্ড কিনেছেন, কিনে স্ট্যাম্পিং করছেন। হ্যালো। পোস্ট অফিস থেকে বের হয়ে এলাম, এবার মূল প্রোডাকশন এরিয়ার দিকে যাচ্ছি। তিমি থেকে তেল উৎপাদনের কর্মযজ্ঞ, মহাযজ্ঞ বলা যায়। দেখুন কি বিশাল বিশাল এখানে কন্টেইনার তৈরি করে রাখা হয়েছে, এর মধ্যে সম্ভবত তেল রাখা হতো। এ পাশেও দেখুন কত ধরনের পাত্র, বিশাল বিশাল, এবং এ পাশটাতে দেখুন কত ধরনের মেশিনারিজ, এত ধরনের যে যন্ত্রাংশ এখানে পড়ে রয়েছে। আর এগুলো তিমি থেকে তেল উৎপাদনের জন্য যে তারা ব্যবহার করেছেন, আমি তো ভাবছি যে এটা এই যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করতেও তো অনেক সময় লাগার কথা। বিশাল আয়োজন, নিশ্চয়ই এটি বিরাট লাভজনক একটি বিজনেস ছিল। 1904 থেকে 1965 সালের মধ্যে সাউথ জর্জিয়ার বিভিন্ন উপকূলীয় তিমি শিকার কেন্দ্রগুলো মোট 1,75,250টি তিমি শিকার ও প্রক্রিয়াজাত করেছিল। শুধুমাত্র এই গ্রেট ভিকেন স্টেশনটি তার কার্যকাল জুড়ে 54,000-এরও বেশি তিমি প্রক্রিয়াজাত করেছিল। 1960-এর দশকের মধ্যে লাগামহীন ও অস্থিতিশীল শিকার পদ্ধতির কারণে তিমির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পায়। এর ফলে তিমির তেলের বাজার ধসে পড়ে এবং 1965 সালে সাউথ জর্জিয়ার তিমি শিকার শিল্পটি চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়। আসলে দুনিয়াতে কোনো কিছুরই কোনো স্থায়িত্ব একেবারে ধরে রাখা যায় না যেটা আজীবন থাকবে। একসময় তারা মনে করেছিলেন যে এখানকার তিমি শিকার হয়তো তারা বহু বছর চালিয়ে যেতে পারবেন, কিন্তু যখন দেখলেন যে এই সাগরের তিমি উজাড় হয়ে গেছে তাদের এই শিকারের কারণে, পরবর্তীতে তাদের এই বিশাল এই যে এখানকার স্থাপনা, এখানকার কারখানা, এখানকার যন্ত্রাংশ, জাহাজ, অনেক কিছু ফেলে রেখে কিন্তু তাদের চলে যেতে হয়েছে। এখানে যতগুলো স্থাপনা রয়েছে এখন, তার মধ্যে সবচেয়ে সুন্দর স্থাপনা দেখুন, সুউচ্চ পাহাড়ের নিচে এই ভ্যালির উপরে একটি চার্চ, লেখা রয়েছে অ্যানো 1913। 1913 সালে এই গির্জাটি এখানে নির্মাণ করা হয়। এখানে যারা কর্মরত ছিলেন তাদের প্রার্থনার জন্য এটি তৈরি করা হয়েছিল সেই সময়। দেখুন খুবই সুন্দর একটি ছোট্ট গির্জা। দেখি ভিতরে প্রবেশ করা যায় কি না, আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখুন লেখা রয়েছে 1913। খুব সুন্দর একটি গির্জা। দুজন পর্যটক এখানে প্রবেশ করেছেন। এখানে যখন সবচেয়ে বেশি তিমি ধরা পড়তো সেই সময়ে 400 জন মানুষ একসাথে কাজ করতেন। তাদের প্রার্থনার জন্যই
এটি তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানে ক্যাপ্টেন লারসেনের একটা আবক্ষ ভাস্কর্য রয়েছে। তিনিই কিন্তু এই জায়গাটির স্থপতি। বন্ধুরা, আমি গির্জাটি দেখলাম, গির্জা দেখে বের হয়ে এলাম। ও, গির্জা থেকে ঘন্টা বাজানো হচ্ছে। ও চমৎকার। আমাদের এক্সপেডিশন টিমেরই একজন, ওশেনওয়েডের একজন কর্মকর্তা, তিনি গিয়ে ঘন্টা বাজিয়ে দিলেন গির্জায়। এখানে এসে যে কর্মযোগ্য দেখতেছি সেটা আসলে অকল্পনীয়, যে এত আগে মানে প্রায় 100 বছর আগে এই ধরনের কর্মযোগ্য হতো এখানে, সেটা আমাদের ভাবতে হয়তো আরও 100 বছর সময় লাগবে এরকম কর্মযোগ্য আর ক্ষেত্র তৈরি করতে। আর এখানে যারা থাকতো তারা কিন্তু খুবই হার্শ একটা ওয়েদারে থাকতো, একেবারে মানে ল্যান্ড অফ নোহোয়ার বলা যায়, একদম আটলান্টিকের মাঝে, চারিদিকে শুধু অথই সাগর আর এখানে একটা দ্বীপ। এখানে মানুষজন শুধু কর্মের সন্ধানে বা কর্মের কারণে তাদেরকে এখানে থাকতে হতো, এবং এখানে যারা থাকতো তাদের কিন্তু আসলে বিনোদনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তারা সপ্তাহে 7 দিনই কাজ করত, এবং তারা দেখা যাচ্ছে এখানে মাত্র যতদূর শুনলাম যে মাত্র তাদের জন্য 12টা সিনেমা বরাদ্দ ছিল, এবং ওই একই সিনেমা তারা 100 বার করে দেখতো, প্রতিদিন দেখতো, এবং এখানে টেবিল টেনিস খেলতো, স্কি করতো। তো সব মিলে তাদের আসলে খুব বেশি বিনোদনের সুযোগ ছিল না। আবার যারা এখানে রিসার্চের কাজে সম্পৃক্ত ছিল তারা অনেকে চাইলে তাদের ফ্যামিলিও নিয়ে আসতে পারতো, কিন্তু এখানে বাচ্চাদের এডুকেশনের কোনো ব্যবস্থা নাই। কারণ ওই আশপাশ দিয়ে তো মানে স্কুলিংয়ের চিন্তা ভাবনা করাই মুশকিল। সম্ভবত এটি ওয়ার্কশপ হয়ে থাকবে, কারণ এখানে অনেক মেশিনারিজ, এই মেশিনারিজগুলো মেনটেন্যান্সের জন্যই এই ওয়ার্কশপ। এপাশে একটি জাহাজ দেখতে পাচ্ছি, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কি মোটা মোটা শিকল দেখুন এখানে পড়ে রয়েছে। খুব সম্ভবত বড় বড় তিমি টেনে তোলার কাজে এই চেনগুলো বা এই শিকলগুলো ব্যবহার করা হতো। আর পরিত্যক্ত এই জাহাজটির নাম দেওয়া হয়েছে এখানকার বড় পাখি জায়ান্ট পেট্রেল, সেই পেট্রেলের নামে কিন্তু এই জাহাজের নাম। এখানে যখন এই জাহাজটি নোঙর করা হয়, এই নোঙর যে আর তোলা হবে না তা কি ভেবেছিল যে কর্মীরা, যে নাবিকরা এখানে নোঙর করেছিলেন? দেখুন, এই শিকলে জং ধরে গেছে। এই লোহার দণ্ড যেটাতে শিকল বেঁধে রাখা হয়েছে সেটাও কিন্তু জং ধরে গেছে। কত বছর ধরে এই শিকল এভাবেই রয়েছে। এই শিকল আর তোলা হয়নি, এই জাহাজের আর ছুটে চলা হয়নি এই আটলান্টিকের বুকে। এগুলো হচ্ছে শিকারী জাহাজ। এই জাহাজগুলো নিয়ে গিয়েই তিমি শিকার করতো সেই সময়ে। সেই জাহাজই আজ নিজেই কালের বিবর্তে শিকারে পরিণত হয়েছে। তাকে এখানে এই পরিবেশ, প্রকৃতি সব কিছু ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে। সেই সাথে সাথে একসময় যাদেরকে শিকার করার জন্য এসেছিল এই জাহাজ এখানে, সেই তিমি, সেই সিল, তিমি তো নেই, কিন্তু সেই সিলরাই যেন দখল করে নিয়েছে সেই শিকারী জাহাজকে। বন্ধুরা, এখানকার সবখানেই এই ফার্স্ট সিলদের বিচরণ, তাদেরই রাজত্ব, স্থলভাগে এবং জলের অংশে সবখানে। যাই হোক, এইদিকেও কারখানার বিভিন্ন অংশ এবং বিভিন্ন যন্ত্রাংশ, মেশিনারিজ দেখতে পাচ্ছি। আর এই জাহাজটা তো দেখালামই, কত সুবিশাল জাহাজ। এই জাহাজের উপরে কিন্তু কামান রয়েছে একটি। যাই হোক, এখান থেকে বেশ কিছুটা দূরে এদিকে হেঁটে যেতে হবে। ওই যে ওইখানে কিন্তু ব্রিটিশ অভিযাত্রী শ্যাকেলটনের সমাধি। Hi,
It's a magical place, a unique place in the world, right? এটি দুনিয়ার মধ্যে একটি ম্যাজিক্যাল প্লেস। এখানে পরিত্যক্ত স্থাপনার পাশাপাশি অসংখ্য সিল দেখতে পাচ্ছি। এটি তৈরি করা হয়েছিল তিমি আর সিল শিকারের জন্য, আর এখন এখানে সিল ছাড়া আর কিছুই নেই। Hunting seals. Now the people are long gone and there's nothing but seals. এ পথে হাঁটতে গেলে সিলগুলো মানুষের পিছু নিচ্ছে, মানুষের দিকে তেড়ে আসছে। এই যে দেখুন, ও আর এখানে দেখুন এই যে এই সিলগুলো পাহাড়ে উঠতেছে, কেউ কেউ গোসল করছে, আবার কেউ গোসল করে উঠে বসে আছে। এখানেও কিন্তু কিছু পেঙ্গুইন দেখা যাচ্ছে, জেন্টু পেঙ্গুইন। এই যে রোদ পোহাচ্ছে একটা জেন্টু পেঙ্গুইন। দেখুন কত ফার্সিল এখানে। ও এখানে দেখুন কিং পেঙ্গুইনগুলো এই ঠান্ডা পানিতে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে এবং চোখ বন্ধ করে রয়েছে অধিকাংশই। কি আরাম করছে তারা। ও মাই গড, এখানে একটা এলিফ্যান্ট সিল দেখুন কিভাবে পড়ে রয়েছে। এই প্রথম এত কাছ থেকে দেখতে পাচ্ছি এই এলিফ্যান্ট সিলকে। এর আগেও দেখেছি এখানে আসার পরে সাউথ জর্জিয়ার অন্য দ্বীপগুলোতে, কিন্তু এখানে এসে দেখছি একেবারে কাছে জলের মধ্যে মুখ কিছুটা ডুবিয়ে বিরাট দেহ নিয়ে শটান হয়ে পড়ে রয়েছে এই এলিফ্যান্ট সিল। কত বিশাল দেহ, এটা কালো কালারের, আর ওই যে একটা দেখছি ব্রাউন কালারের ওখানে পড়ে রয়েছে বিশাল। এদিকে কালো কালারের আরও বড় বড় এলিফ্যান্ট সিল কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন এই সিলটি এই অভিযাত্রীকে যেতে দিচ্ছে না, পথ একেবারে আগলে ধরে রয়েছে। দেখুন তালি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে কায়দায় পথটা তিনি পার হলেন দেখে খুব মজা লাগলো। বিশাল দেখি এক একটি এলিফ্যান্ট সিল শুয়ে আছে এই জায়গা জুড়ে। ও মাই গড, ও তারা করছে। আমরা শ্যাকেলটনের সমাধিস্থলের কাছে চলে এসেছি। অন্যান্য পর্যটকরা তারা দেখে ফিরে আসছেন আর আমি যাচ্ছি। বন্ধুরা এখানে যারা আসেন তাদেরকে এই যে শ্যাকেলটনের নামে যে হুইস্কি ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের হুইস্কি দেওয়া হয়। দেখুন যারা এখানে আসেন তাদের প্রত্যেককেই অফার করা হয়। দেখুন কতগুলো গ্লাস রাখা হয়েছে, এই হুইস্কির বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বোতলের গায়ে কিন্তু এটা হুইস্কির গায়ে কিন্তু লেখাই রয়েছে শ্যাকেলটন, মানে তার নামে এই ব্র্যান্ড তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। এটা একটা গ্রেভইয়ার্ড, শুধু শ্যাকেলটন নয়, এখানে আরও যারা এখানে কর্মরত ছিলেন মারা গেছেন তাদের কবর এখানে রয়েছে। আর ওই যে এখানে দেখুন একটি সমাধি ঘিরে কত মানুষের অবস্থান, এটি দেখে বোঝা যাচ্ছে এটাই শ্যাকেলটনের সমাধি। বিখ্যাত অভিযাত্রী আর্নেস্ট শ্যাকেলটন অ্যান্টার্কটিকা মহাদেশে 3টি ব্রিটিশ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল 1914 সালের ইম্পেরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক অভিযান। 1922 সালে 47 বছর বয়সে একটি নতুন অভিযানের সময় এই সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধি এখানেই দেয়া হয়েছে। তিনি একজন দুঃসাহসী অভিযাত্রী ছিলেন। এখানে স্যার আর্নেস্ট শ্যাকেলটনের সমাধি দেখে এবং মিউজিয়ামে তার ইতিহাস পড়ে আসলে তার সব কিছু রিয়েলাইজ করে গায়ে কাটা দেওয়ার মতন একটা পরিস্থিতি। আসলে তার স্ত্রী এমিলিকে সে বলছিল, আই অ্যাম অফ নো ইউজ টু এনিওয়ান আনলেস আই এম আউট ফেসিং দ্য স্টর্ম ইন এ ওয়াইল্ড ল্যান্ড। আসলে সে তার জীবনে অ্যাডভেঞ্চারকে স্বাগত জানাতে সবসময় প্রস্তুত ছিল। মানে
সে যত ঝড় ঝঞ্ঝাট যাই আসুক না কেন, সে চাচ্ছিল নিজেকে তার মধ্যেই এঙ্গেজ করার জন্য, যাতে মানুষ তাকে মনে রাখে। আপনার অ্যান্টার্কটিকা ভ্রমণের স্বপ্ন পূরণে সহায়ক এবার বেঙ্গল ভিস্তা। ওশান ওয়াইড এক্সপেডিশনসের স্বীকৃত এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এই অভিযানের সবকিছু সম্পন্ন করব আমরা। ওশান ওয়াইডের ওয়েবসাইটে গিয়ে এবছরের নভেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত যে কোনো প্যাকেজ পছন্দ করুন, বাকি কাজটা করে দেবো আমরা তথা বেঙ্গল ভিস্তা। আর হ্যাঁ, বেঙ্গল ভিস্তার মাধ্যমে বুকিং করলেও ওয়েবসাইটে উল্লেখিত দামের বাইরে 1 পয়সাও গুনতে হবে না। কত সিল এখানে, বিশেষ করে এলিফ্যান্ট সিলগুলো পড়ে রয়েছে, নিজেই যেন এক একটা পাহাড় আমাকে দেখছে চোখ মেলে মেলে। হাঁটতে হাঁটতে এখানে একটি তিমির হাট দেখতে পাচ্ছি, কি বিশাল পড়ে রয়েছে। তিমি হত্যা করা হয়েছে এখানে তেল উৎপাদন করতে গিয়ে। দেখুন সেই তিমির একটা কত বড় হাড় এখানে, ও মাই গড, এটা গলার কাছের অংশ মনে হচ্ছে, অনেক বড়। ফিরে যাওয়ার সময় হলো এই জায়গাটি থেকে। যাওয়ার আগেও অবাক বিস্ময়কর দৃষ্টিতে পর্যটকরা তাকাচ্ছেন এই মেশিনারিজগুলোর দিকে। এখানে যে পরিমাণ তারা মেশিনারিজ ফেলে গিয়েছেন, যে জাহাজগুলো ফেলে গিয়েছেন, সেগুলোর মূল্য কিন্তু অনেক অনেক। এগুলো এখন শুধুমাত্র দেখতেই আসেন পর্যটকরা। এখানে যে এক সময় 400 জন মানুষের বিচরণ ছিল, হ্যাঁ, সেই জায়গাটি এখন একেবারেই শুনশান, নিস্তব্ধ। এখানে জাহাজ ভিড়ত, সেই জায়গাটি এখন ব্যবহার হয় না আর। এখানে দেখুন ভেঙে চুরে কত এই যন্ত্রাংশ একেবারে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা হচ্ছে জাহাজের ফ্যান, পেছনে যে ফ্যানের সাহায্যে ঘুরে জাহাজে গিয়ে চলে, সেটা দেখুন, সেটাকে যেন পাথর গিলে ফেলেছে। যে ফ্যান জাহাজকে সচল করত, সেই ফ্যানকে একেবারে এখানকার পাথরগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে এবং শেষ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এবার সুভেনিয়ার শপে ঢুকছি। ও, খুব সুন্দর একটি সুভেনিয়ার শপ। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখুন, হোয়াইল, পেঙ্গুইন, মোজার সাথে পেঙ্গুইন, খুব সুন্দর লাগছে। অ্যান্টার্কটিকা ভ্রমণের বা এই সাব অ্যান্টার্কটিক আইল্যান্ডগুলো ভ্রমণের স্মৃতি হিসেবে এগুলো অনেকেই নিয়ে যায়। এখানে বই রয়েছে, এই সাউথ জর্জিয়া, ফকল্যান্ড, অ্যান্টার্কটিকা, পেঙ্গুইন, হোয়াইল, এই সব বিষয় নিয়েই কিন্তু এই বইগুলো অভিযান রিলেটেড। খুবই চমৎকার কিছু বই রয়েছে এখানে। ও, এই পেঙ্গুইনটা খুবই চমৎকার। ও মাই গড, এটা আমি সুরভির জন্য নিতে চাই। বন্ধুরা, এই পেঙ্গুইনটা এত চমৎকার, এটা আমি অবশ্যই নিতে চাই। এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু বাই দিস পেঙ্গুইন। So that's £20. কার্ডে পেমেন্ট দিচ্ছি। And then it might want the PIN number. ও, থ্যাংক ইউ। একেবারে দুনিয়ার শেষ প্রান্তে এসে একটা পেঙ্গুইন কিনলাম। লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছি। এখন এই জায়গাটি আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমাদের শিপ অপেক্ষা করছে, ওই যে হন্ডিয়াস। উঠে যাব আমরা। সম্ভবত আমরা একবারে শেষ জোডিয়াকে যাচ্ছি। একে একে বেশ কয়েকটি জোডিয়াকে অন্যান্য অভিযাত্রীরা কিন্তু জাহাজে চলে গেছেন। কেন যেন এই জায়গাটি ছেড়ে আমার এত তাড়াতাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি। কিন্তু এটাও সত্য, এখানে একেবারে বছরের পর বছর, মাসের পর মাস থাকা খুব কঠিন ব্যাপার এই নির্জন জায়গায়। গ্রেট ভিকেন্ড তিমি শিকার কেন্দ্র দেখে আমরা জোডিয়াকে ভেসে ফিরে যাচ্ছি জাহাজ এমভি হন্ডিয়াসের দিকে। আজকের এই অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে।